এইসব অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট না করে যেরকম পেশেন্টের সার্ভাইভাল আছে সেটাই মেনে নেওয়া। অনেক সময় যে অতিরিক্ত চিকিৎসা আরও কিছু করলেই পেশেন্টের সুস্থতা হবে এরকম কিন্তু নয়, বা বড় কোনো রোগ আগে থেকে হয়েছে কি না, আইসিইউতে এর আগে ভর্তি হয়েছে কি না, কোনো সার্জিক্যাল প্রসিডিওর করতে হবে তবে গিয়ে পেশেন্ট ইমপ্রুভ হবে, সেগুলো অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের দিকে এগোচ্ছে। পেচ্ছাপের মাত্রা কত ঘন্টায় ঘন্টায় আসছে, আর এই সকল কেসে আইসিইউ বার্ন আউট বলে একটা মেন্টাল চাপ বা মানসিক বিষণ্ণতা ডাক্তারকে ঘেরে। অনেক সময় এরকম দেখা যায় যে একজন ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট ঠিকমতো পরিষেবা তো দিচ্ছেন, কিন্তু সেই ট্রিটমেন্টে কাজ হচ্ছে না। সেক্ষেত্রে সেই মুহূর্তে একজন ডক্টর হিসেবে তিনি কি করেন এবং এমার্জেন্সি সিচুয়েশনে আমরা পেশেন্টের সাথে কি ডকুমেন্টস নিয়ে যাব, মেডিকেল হিস্ট্রি কতটা কাজে লাগে সেই সম্পর্কেই আজ আমরা জেনে নেব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট ডক্টর অমৃতরঞ্জন কুণ্ডু। স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর অমৃতরঞ্জন কুণ্ডু, কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, গৌরীদেবী হসপিটাল। স্যার, আজকে যে প্রশ্নটা দিয়ে শুরু করব সে প্রশ্নটা আজকে একটু অন্যরকম। একজন ক্রিটিক্যাল কেয়ার ডক্টর অর্থাৎ আপনারা কখন বুঝতে পারেন যে যে চিকিৎসা আমরা দিচ্ছি সেটাতে প্রত্যাশিত যেটা ফল সেটা পাওয়া যাচ্ছে না? একজন ক্রিটিক্যাল কেয়ার ডক্টর হিসেবে শুধু নির্দিষ্ট কোনো একটি প্যারামিটার দেখে সেটা বোঝা সম্ভব নয়। আমাদেরকে অনেক জিনিস দেখতে হয়, যেমন তার পেশেন্টের ভাইটাল সাইন্স, যেগুলো ধরুন পালস, ব্লাড প্রেশার, স্যাচুরেশন, এগুলো দেখতে হয়। তার সাথে সাথে তার কিডনি ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, তার বুকের ছবি, এক্সরে, এইগুলো, তার সাথে তার পেচ্ছাপের মাত্রা কত ঘন্টায় ঘন্টায় আসছে, এরকম নানান বহু প্যারামিটার রয়েছে। সেগুলো দেখে আমরা ডিসাইড করি যে পেশেন্টের কীরকম কন্ডিশন হচ্ছে। তার সাথে সাথে আমাদেরকে একটা ব্লাড রিপোর্টস যেগুলো থাকে সেগুলো ম্যাচ করার একটা ফল প্রত্যাশিত পাওয়ার জন্য দেখা হয় সেগুলোকে। সুতরাং একটা যে কোনো বিষয়তে সেই জিনিসটা বোঝা সম্ভব নয়, আর এই সব প্যারামিটার্সগুলো ভালোর দিকে হলে তবেই আমরা বুঝতে পারি যে হ্যাঁ, তো প্রত্যাশিত ফল আমরা পাচ্ছি, সঠিক চিকিৎসা হচ্ছে। স্যার, একজন রোগীর যখন অবস্থা উন্নতি করছে না তখন আপনাদের অ্যাপ্রোচ কি হয়? আরও অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট নাকি আর অন্য ধরনের কোনো ট্রিটমেন্ট বা অন্য অ্যাপ্রোচ? না, এক্ষেত্রে দুটোই করা যায়। আমরা সেটা ডিসিশন মেকিং করি, সেটা একটা সিঙ্গেল ডক্টর হিসেবে করা সম্ভব নয়। তখন আমরা মাল্টিডিসিপ্লিনারি টিম বসাই, মানে নানান ডাক্তার, তাদের যদি সেরকম ক্রিটিক্যাল রোগ থাকে, ধরুন তখন নিউরোলজির ডাক্তারবাবু দেখবেন, বা রেডিওলজির ডাক্তারবাবু দেখবেন, বা যার পালমোলজিস্ট দেখবেন, ক্রিটিক্যাল কেয়ার ডক্টর আমি দেখব, আরও অনেক বিভিন্ন যারা থাকেন তারা সবার পরামর্শ করা হয়। সেটা করে ডিসাইড করা হয় যে পেশেন্টের আরও অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টটা চলবে। যদি আমরা প্রত্যাশিত ফল পাই সেই ট্রিটমেন্টে, তাহলে আমরা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের দিকে এগোই। ধরুন অ্যান্টিবায়োটিক্স বাড়ানো, বা ধরুন আরও অন্য কিছু যেগুলো টেস্ট করা যেতে পারে, বা ধরুন কোনো সার্জিক্যাল প্রসিডিওর করতে হবে তবে গিয়ে পেশেন্ট ইমপ্রুভ হবে, সেগুলো অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের দিকে এগোচ্ছে। ভেন্টিলেশনে দিতে হওয়া, এগুলো অ্যাগ্রেসিভের মধ্যে পড়ছে। আর যদি দেখি যে না, এগুলো করেও যে খুব একটা ভালো ফল পাওয়া যাবে না, তখন সেটা বাইরের লোকের সঙ্গে ডিসকাস করা হয় যে ধরুন এনার তো যদি দেখা যায় অনেকটাই এজ হয়ে গেছেন, উনি এই ফল করেও, আমরা চেষ্টা করেও হয়তো আমরা সেরকম ফল প্রত্যাশিত পাবো না। তখন আমরা বাইরের লোকের সঙ্গে আলোচনা করি যে ধরুন এনার তো এরকম অবস্থা, এটাতে আমাদের এটা করেও খুব একটা বেনিফিট হবে না। তখন আমরা একটা প্যালিয়েটিভ কেয়ার, বা যেটাতে কমফোর্ট বেসড ফোকাসড কেয়ার, যেটাতে আপনাদের ধরুন ওনাকে আর রুগীকে বেশি কষ্ট না দিয়ে এইসব অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট না করে যেরকম পেশেন্টের সার্ভাইভাল আছে সেটাই মেনে নেওয়া, এটাই হয়ে থাকে। আচ্ছা, আপনারা তো এই ধরনের কঠিন সিদ্ধান্ত মানে প্রায়শই নিয়ে থাকেন, তো আপনাদেরও কি কোনোভাবে মানসিক প্রভাব পড়ে? অবশ্যই পড়ে। দেখুন, আমাদের রোগীর ফ্যামিলিজ, তারা আমাদের কাছে একটা আশা প্রত্যাশা নিয়ে আসে যে আমার পেশেন্ট সুস্থ হয়ে যাবে, ডাক্তারবাবুর কাছে অনেক আশা করেন। তা এইটা আমাদের ক্ষেত্রে একটা জিনিস হয় যে একটা সবসময় একটা মেন্টাল স্ট্রেস, আমাদেরকেও পেশেন্টটা ভালো করার ইচ্ছা থাকে, কিন্তু অনেক সময় আমরা বিফল হই। তো এটা আমাদের মানসিকভাবে প্রভাব ফেলে একটা দিকে। কিন্তু এই মানসিক প্রভাবটা যদি আমি একটা পেশেন্টের দিকে করতে যাই, তাহলে হয়তো আমার অন্য পেশেন্টটা অ্যাফেক্টেড হতে পারে। সেই জন্য ডক্টরকে স্ট্রং থাকতে হয় এইসব ডিসিশন নেওয়ার সময়, অনেক সিদ্ধান্ত নেওয়ার সময় এগুলোকে অনেক চিন্তাভাবনা করতে হয়। কিন্তু যখন চিকিৎসার সীমাবদ্ধতা আছে জানি, সেই জেনে কিন্তু রোগীর ফলস্বরূপ যদি আশা প্রত্যাশা না পাচ্ছি, তখন রোগীর লোককে জানানো হয় যে দেখুন, এটা আমাদের পক্ষে যতটা করা সম্ভব আমরা বেস্ট করছি, কিন্তু হয়তো প্রত্যাশিত ফল পাবো না। আর এই সকল কেসে আইসিইউ বার্ন আউট বলে একটা মেন্টাল চাপ বা মানসিক বিষণ্ণতা ডাক্তারকে ঘেরে, কিন্তু এগুলোকে আমাদের রোগীকে অ্যাফেক্ট করতে আমরা অবশ্যই দিই না।
স্যার পরিবার বা প্রিয়জনরা তো কখনোই চায় না যে তার প্রিয়জন চলে যাক, তো এক্ষেত্রে পরিবার কিন্তু সবসময় স্বাভাবিকভাবে বলে থাকে যে আরও যদি কিছু করা যেত, তো এই আরও যদি কিছু করা যেত এই বিষয়টা আপনারা কিভাবে ব্যাখ্যা করেন? একজন ভালো ডাক্তার প্রথমে বাড়ির লোকের সাথে কথা বলেন যে এখন অবধি কী কী চিকিৎসা আমরা করেছি, বা কী কী চিকিৎসা করলে পেশেন্টের ভালো হবে আর কী চিকিৎসা করলে ভালো হবে না। অনেক সময় যে অতিরিক্ত চিকিৎসা আরও কিছু করলেই পেশেন্টের সুস্থতা হবে এরকম কিন্তু নয়। ডাক্তাররা সবসময় চায় প্রত্যাশিত ফল, তার জন্য তারা তাদের বেস্টটাই করার চেষ্টা করেন। সেক্ষেত্রে বাড়ির লোককে এরকম বোঝাতে হয় যে আর একটা অপশান দেওয়া যায় যে আপনারা যদি মনে করেন আপনারা আউটসাইড রেফারেল সেন্টার বা অন্য কোথাও নিয়ে যেতে পারেন, কিন্তু হয়তো ট্রিটমেন্ট গাইডলাইন্স বা ট্রিটমেন্টের যা করা হচ্ছে এখানে বেস্ট ওটাই আমরা ফলো করছি। স্যার আমাদের যখন এমার্জেন্সি সিচুয়েশন আসে সেটা তো বলে আসে না, হঠাৎ করে চলে আসে এমার্জেন্সি, তো সেই সময় আমরা ঠিক বুঝতে পারি না বা মাথা কাজ করে না যে আমরা পেশেন্টের সাথে আরও কী কী নিয়ে যাব, কী কী ডকুমেন্টস আমরা সাথে করে নিয়ে যাব। এমার্জেন্সির সময় সবসময় এটা মানে সম্ভব হয় না যে সব ডকুমেন্টস নিয়ে আসবেন, কিন্তু অবশ্যই পেশেন্টের ভোটার আইডি কার্ড বা তার আইডেন্টিটি প্রুফ যেটা সেটা, তার সাথে তার যদি হেলথ ইন্স্যুরেন্স কিছু থাকে এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যদি থেকে থাকে তাহলে অনেকটাই সুবিধা হয়। প্লাস ধরুন আগের রিপোর্টসের মধ্যে যেগুলো বলতে চাইবো সেগুলো হচ্ছে রিসেন্ট কোনো টেস্ট করা হয়েছে, রিসেন্ট কোনো ব্লাড রিপোর্ট আছে, ব্লাড গ্রুপটা জানা দরকারি যদি আগে থেকে জেনে থাকা থাকে। আর ধরুন যে রিপোর্টগুলো বা কোনো মেডিকেশান উনি খাচ্ছেন নিয়মিত, সুগার, প্রেশার, থাইরয়েড এই সাধারণত রোগগুলো, আর তার জন্য কি ওষুধ চলছে, আর বড় কোনো রোগ রিসেন্টলি হয়েছে কি না, এই কটার ডকুমেন্ট মোটামুটি থাকে। তার সাথে আমাদের আর দুটো ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা ফেস করি সেটা হচ্ছে ধরুন কোনো পেশেন্টের এমআরআই বা করাবো, কোনো টেস্ট করাবো, সেক্ষেত্রে তার পেসমেকার বা কোনো ইমপ্ল্যান্ট যেগুলো থাকে অর্থোপেডিক ইমপ্ল্যান্ট, এগুলোর কাগজপত্র অনেক সময় আমরা পাই না। এটা কিন্তু ক্যারি করলে খুবই সুবিধা হয় আমাদের ক্ষেত্রেও, যাতে আমরা টেস্টটা বা ইনভেস্টিগেশনটা করাতে পারবো। মানে এগুলো আপনাদের কাজে লাগে? এগুলো অবশ্যই আমাদের কাজে লাগে। পেশেন্টের মেডিকেল হিস্ট্রি আপনাদের মানে কিভাবে সাহায্য করে, মানে এগুলো কি জানলে আমাদের আপনাদের ট্রিটমেন্ট আরও সহজ হয়? হ্যাঁ, অবশ্যই ওটা একটা জীবন রক্ষাকারী সাহায্য করে। ওটাতে আমরা জানতে পারি যে পেশেন্টে কোনো আগে থেকে ওষুধ নিচ্ছিল কি না, যেমন ইম্পর্টেন্ট ওষুধের মধ্যে পড়ে ইনসুলিন, বা ধরুন সুগার, প্রেশার, থাইরয়েড এগুলোর ওষুধ, বা বড় কোনো রোগ আগে থেকে হয়েছে কি না, আইসিইউতে এর আগে ভর্তি হয়েছে কি না। এটা কিন্তু ট্রিটমেন্টের একটা গাইডলাইন অবশ্যই চেঞ্জ করতে পারে সেক্ষেত্রে। আর তার সাথে আমাদের দেখতে হবে পেশেন্টের কোনো কিডনি, লিভার বা হার্টের কোনো অসুখ আর অ্যালার্জির হিস্ট্রিটা আছে কিনা সেটাতে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক এই বিষয় নিয়ে কি কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।